শুরুই করা যাক মাইকেল কলিন্সের নিজের বলা এই অসাধারণ কথাটা দিয়ে। এই একটা কথাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল সুরটা বেঁধে দেয়, চরম একাকিত্ব। দেখুন, অ্যাপোলো 11 বলতেই আমাদের মাথায় আসে নীল আর্মস্ট্রং আর বাজ অল্ড্রিনের নাম, তাই না? কিন্তু আরেকজন তো ছিলেন। আজ আমরা জানব চাঁদের ওপাশে থাকা সেই তৃতীয় মানুষটির কথা, যাকে অনেকেই বলেন ইতিহাসের সবচেয়ে নিঃসঙ্গ মানুষ। আচ্ছা, তাহলে চলুন একদম ভেতরে ঢোকা যাক। প্রথমে আমরা দেখব কলিন্সের একাকিত্ব নিয়ে আমাদের মনে যে ছবিটা গেঁথে আছে, সেই রোমাঞ্চকর কিন্তু একটু যেন ভয়ের ছবিটা। একবার শুধু ভাবুন তো ব্যাপারটা, পৃথিবী থেকে লাখ লাখ মাইল দূরে মানব ইতিহাসের সবচাইতে বড় একটা ঘটনা ঘটছে, আর ঠিক সেই সময় একজন মানুষ চাঁদের আড়ালে চলে যাচ্ছেন, বাকি সভ্যতা থেকে একদম একা, পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন। সাধারণত আমরা ঠিক এভাবেই ভাবি, তাই না, যে উনি হয়তো ইতিহাসের সবচেয়ে একা মানুষটা ছিলেন, এক অকল্পনীয় শূন্যতার মধ্যে। ব্যাপারটা ভাবলেই কেমন যেন একটা গা ছমছমে প্রায় ভুতুরে একাকিত্বের ছবি ভেসে ওঠে। কিন্তু আসল প্রশ্নটা হলো, তিনি নিজেকে ঠিক এটাই অনুভব করেছিলেন? মানুষের কল্পনা আর একজন নভোচারীর বাস্তব অভিজ্ঞতার মধ্যে তফাৎটা আসলে কোথায়? তো চলুন এবার দ্বিতীয় পর্বে যাই, আর এখানে আমরা এই যে প্রচলিত ধারণাটা আছে এটাকে একেবারে চ্যালেঞ্জ করব, আর সেটা করব স্বয়ং মাইকেল কলিন্সের কথা দিয়েই। এই একটা কথাই কিন্তু পুরো ছবিটা পাল্টে দেয়। আমরা যেখানে ভাবছি ভয়ঙ্কর একাকিত্বের কথা, সেখানে কলিন্স বলছেন তিনি নিজেকে মিশনেরই একটা অংশ বলে মনে করছিলেন। মানে তিনি একা তো ছিলেন, কিন্তু এক ফোঁটাও নিঃসঙ্গ ছিলেন না। এই যে দেখুন, পার্থক্যটা কত পরিষ্কার। আমাদের কল্পনায় যা ছিল একটা ভয়ঙ্কর বিচ্ছিন্নতা, কলিন্সের কাছে সেটা ছিল একটা দারুণ অভিজ্ঞতা। উনি বলছেন তিনি ব্যাপারটা বেশ উপভোগী করছিলেন। ভয় পাওয়ার তো কোনো প্রশ্নই নেই, বরং নিজের কাজে মনোযোগ দিয়েছিলেন, আর এই অসাধারণ মুহূর্তটা নিয়ে বেশ উত্তেজিতও ছিলেন। তাহলে আসল প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে, কেন কেন তার অনুভূতি আমাদের কল্পনার থেকে এতটা আলাদা ছিল? উত্তরটা কিন্তু লুকিয়ে আছে একজন নভোচারীর মানসিক গঠন আর তাদের সেই অবিশ্বাস্য কঠিন প্রশিক্ষণের মধ্যে। তো চলুন পরের ধাপে যাই, দেখি বিষয়টা ঠিক কিভাবে কাজ করে। এই অংশে আমরা দেখব নভোচারী বাছাইয়ের প্রক্রিয়াটা কেমন, আর তাদের এই বিশেষ মানসিকতার পেছনের বিজ্ঞানটা আসলে কি। দ্য রাইট স্টাফ, এই কথাটা খুব শোনা যায়, তাই না? এর মানে কিন্তু শুধু শারীরিক শক্তি নয়, এটা হলো মানসিক দৃঢ়তার একটা বিশেষ কম্বিনেশন। এটাই নভোচারীদের এমন সব ভয়ঙ্কর পরিস্থিতিতেও শান্ত থাকতে সাহায্য করে, যেখানে হয়তো অন্য কেউ হলে ভেঙে পড়ত। এই যে দেখুন কি কি শর্ত ছিল, নভোচারী হওয়াটা যে কতটা কঠিন ছিল ভাবা যায়। শুধুমাত্র সেরা টেস্ট পাইলটদেরই কিন্তু নেওয়া হতো। কারণটা সহজ, তারা এর মধ্যেই জীবন মৃত্যুর ঝুঁকি নিয়ে কাজ করতে অভ্যস্ত হয়ে গেছেন। আর এটাই কিন্তু আসল পয়েন্ট। মানে টেস্ট পাইলট হিসেবে তারা এমন সব প্লেন চালাতেন যেগুলো যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারত। এই অভিজ্ঞতাটাই তাদের মনকে এমনভাবে তৈরি করে দিয়েছিল যে অ্যাপোলো মিশনের মতো অমচম চাপও তাদের কাছে ম্যানেজ করার মতো একটা ব্যাপার ছিল। আর এই যে মানসিক স্ক্রিনিং, এটা তো ছিল অবিশ্বাস্য রকমের কঠিন। ভাবুন একবার, বরফ ঠান্ডা পানিতে চুবিয়ে রাখা, তার উপর একের পর এক জটিল সাইকোলজিক্যাল টেস্ট, সবকিছু করা হতো শুধু এটা নিশ্চিত করতে যে মানসিকভাবে সবচেয়ে শক্ত মানুষটাই যেন মহাকাশে যাওয়ার টিকিটটা পায়। আচ্ছা, এত তো গেল অতীতের কথা, এবার একটু ভবিষ্যতের দিকে তাকানো যাক। মাইকেল কলিন্সের এই অভিজ্ঞতা থেকে ভবিষ্যতের লম্বা স্পেস মিশনগুলোর জন্য আমরা কি শিখতে পারি? দেখুন, কলিন্স তো মাত্র ৪৮ মিনিটের জন্য একা ছিলেন, কিন্তু যারা মঙ্গলে যাবেন তারা তো মাসের পর মাস পৃথিবী থেকে বিচ্ছিন্ন থাকবেন। এই এতটা লম্বা সময়ের একাকিত্ব আর মানসিক চাপ সামলানোর প্রস্তুতি নেওয়া, এটাই কিন্তু এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর এর প্রস্তুতিটা কিন্তু পৃথিবীতেই নেওয়া হয়। নাসা কি করে জানেন? অ্যান্টার্কটিকার মতো চরম বৈরী পরিবেশে বিজ্ঞানীদের পাঠায়। সেখানে তারা গবেষণা করে দেখে যে একটা ছোট টিম কিভাবে লম্বা সময় ধরে বিচ্ছিন্ন অবস্থায় একসঙ্গে কাজ করে। এটাকে বলা হয় আর্থ অ্যানালগ। আর এটাই ভবিষ্যতের স্পেস মিশনের মানসিক চ্যালেঞ্জগুলোর জন্য আমাদের তৈরি হতে সাহায্য করে। এই চার্টটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং। এখানে দেখা যাচ্ছে লম্বা সময় একা থাকার পর মানুষের মূল্যবোধেও কেমন পরিবর্তন আসে। দেখুন, আধ্যাত্মিকতার মতো ব্যক্তিগত বিষয়গুলো বাড়ছে, আবার অন্যদিকে দলের সাথে মানিয়ে চলার প্রবণতা সেটা কিন্তু কমে যাচ্ছে। ভবিষ্যতের মিশন ডিজাইন করার সময় এই ডেটাগুলো কিন্তু খুবই জরুরি।
আর একটা বড় পরিবর্তন হলো এখনকার নভোচারী টিমগুলো অনেক বেশি ডাইভার্স। আগে যেমন শুধু টেস্ট পাইলটরাই ছিলেন, এখন সেখানে বিজ্ঞানী, ইঞ্জিনিয়ার, ডাক্তার সবাই আছেন। এর ফলে কি হচ্ছে, টিমের ভেতরে ডাইনামিক্স মানে তাদের কাজের ধরন, একে অপরের সাথে সম্পর্ক সবকিছুই কিন্তু বদলে যাচ্ছে। এই কথাটা কিন্তু একটা খুব জরুরি পয়েন্ট তুলে ধরে। ভাবুন, একজন পাইলটের প্রথম চিন্তা হলো মিশনটা নিরাপদে শেষ করা। অন্যদিকে একজন বিজ্ঞানীর প্রথম চিন্তা হলো তার গবেষণা। এখন এই দুই ধরনের মানসিকতার মধ্যে একটা সংঘাত তো তৈরি হতেই পারে, তাই না? আর লম্বা একটা মিশনে এটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। তাহলে দেখুন, মাইকেল কলিন্সের গল্পটা কিন্তু শুধু অতীতের একটা রোমাঞ্চকর কাহিনী নয়, এটা আসলে ভবিষ্যতের মহাকাশ যাত্রার জন্য একটা ভিত তৈরি করে দেয়। তার মানসিক শক্তি আর মিশনের প্রতি মনোযোগ আমাদের এটাই শেখায় যে সঠিক প্রস্তুতি আর সঠিক মানসিকতা থাকলে মানুষ যে কোনো চরম পরিস্থিতির মোকাবেলা করতে পারে। আর এখানেই আমরা আজকের আলোচনা শেষ করব, একটা বড় প্রশ্ন রেখে। আমরা তো প্রযুক্তি দিয়ে অনেক দূর এগিয়েছি, কিন্তু মানুষের মনকে কি আমরা মহাকাশের ওই বিশাল শূন্যতার জন্য পুরোপুরি তৈরি করতে পারব? কলিন্সের গল্পটা আমাদের ভরসা যোগায় ঠিকই, কিন্তু আসল পরীক্ষাটা তো এখনও বাকি।